দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো ডায়াস ফেরেজের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। নির্বাচিত সরকার থাকলে দুই দেশের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত এবং সুবিধাজনক হয় বলে ব্রাজিল রাষ্ট্রদূতের সাথে বৈঠকে আলোচনা হয় বলেও জানান বিএনপির এই নেতা। আমির খসরু আরও বলেন, বিএনপি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন চায়, যেখানে জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকবে। জাতীয় স্বার্থে ঐকমত্যের বাহিরে যাওয়ায় কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। জাতীয় স্বার্থে যে জায়গাতে আমাদের ঐক্যমত্যের প্রয়োজন সেই জায়গাতে আমরা জোর দিচ্ছি, এবং বিশ্বের সংকটে যখন মোকাবেলা করতে হবে আমাদেরকে, সেখানে একটি জাতীয় ঐক্যমত থাকতে হবে। রাজনৈতিক কালচারে আমরা পরিবর্তন, সংস্কৃতি যেটা চাচ্ছি, একে অপরের প্রতি সহনশীলতা এবং অপরের সাথে ভিন্নমত পোষণ করেও তার প্রতি সম্মান জানানো, তার মতামতের প্রতি সম্মান জানানো, এই কালচারটা আমরা আনার চেষ্টা করছি। ইরান ইসরায়েল যুদ্ধের ফলে বাণিজ্য সংকটের বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আপাতত দেশে জ্বালানির দাম বাড়ানো হবে না। আজ সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলো আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার হবে। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। শপথ না হলে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব পালন করবেন না জানিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জরুরি সেবা চালু রাখতে তিনি কাজ করে যাবেন। আজ দক্ষিণ নগর ভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। আজও নগর ভবন মিলনায়তনে সভা করছেন ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা কর্মচারী এবং বিএনপির সাবেক কাউন্সিলর এবং তার সমর্থকদের নিয়ে মত বিনিময় করেন তিনি। তবে এদিন সভায় গণমাধ্যমের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। এর আগে ইশরাক হোসেন অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নিজের পছন্দের প্রশাসক নিয়োগ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। শপথ আয়োজন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তিনি। চট্টগ্রামে 413 জন হাজি নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট এসেছে শাহ আমানত বিমানবন্দরে। পবিত্র হজ পালন শেষে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করে। এ সময় বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর হাজিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানান। বিমানবন্দরের তথ্য মতে এবছর শাহ আমানত বিমানবন্দর দিয়ে 5188 জন হাজি পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন। মার্কিন টেল ব্যাংক অর্থনীতির খবর। চট্টগ্রাম বন্দর বিগত এক বছরে রেকর্ড সংখ্যক কন্টেইনার হ্যান্ডেলিং করেছে, যা বিগত অর্থ বছরের চাইতে 4.63% বেশি। চলতি অর্থ বছরের শেষ দিন অর্থাৎ আগামী 30 জুন চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং নতুন মাইল ফলক স্পর্শ করবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। গত বছর নানা প্রতিকূলতার মধ্যে ছিল বন্দর কার্যক্রম। জুলাই গণ অভ্যুত্থান, দীর্ঘমেয়াদী বন্যা, কাস্টমসে কলম বিরতি এবং পরিবহন ধর্মঘট মিলিয়ে প্রায় 2 মাস ব্যাহত হয় বন্দরের কাজ। এসবের পরও অর্থ বছরের 15 দিন হাতে থাকতেই কন্টেইনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে 31,71,779 TEUs। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, ঈদের ছুটিতে পরিবহন কম হওয়ায় বন্দরে কন্টেইনারের যা কিছুটা চাপ ছিল তা কাটিয়ে 30 জুন জাহাজে কন্টেইনার ওঠানামার পরিমাণ নতুন মাইল ফলক সৃষ্টি করবে। ভারী বর্ষণে খুলনা মহানগরীর অধিকাংশ সড়ক তলিয়ে গেছে। অলি গলিগুলো ছাড়াও প্রধান সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ভারী বর্ষণ ও উজানের ঢলে তলিয়ে গেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিস্তীর্ণ এলাকা। উপকূলে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের শঙ্কার কথা জানিয়ে নদী বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। বৃষ্টির পানিতে থই থই করছে খুলনা নগরীর অলিগলি প্রধান সড়ক। তলিয়ে গেছে নিচু এলাকার বাড়িঘর, দোকানপাট। অধিকাংশ সড়কে হাঁটু পানি জমেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সর্বশেষ 24 ঘন্টায় খুলনায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রয়্যাল মোড়, বাইতিপাড়া, খানজাহান আলী সড়ক, শামসুর রহমান রোড সহ নিম্নাঞ্চল। রাস্তাঘাট তলিয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মঙ্গলবার ভোররাত পর্যন্ত ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানির স্রোতে আশেপাশে ডুবে থাকা অনেক বাড়িঘর, গাছপালা ভেঙে পড়েছে। পানি ছুঁয়েছে ধুমঘাট ব্রিজের উপরিভাগ। ফলে মিরসরাই পৌরসভার বাজার ও বারৈয়ারহাট পৌরসভা বাজার সহ বেশ কয়েকটি স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে মাঝারি মৌসুমী বায়ু অবস্থান করায় পটুয়াখালীর কলাপাড়ার বেশ কয়েকটি স্থানে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে জনদুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, গুলি করে বোমা ফাটিয়ে ভয়ভীতি দেখিয়ে ন্যায় বিচার থেকে ট্রাইব্যুনালকে দূরে সরানো যাবে না। আজ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান সহ ৩ বিচারপতিকে দেয়া এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনালের বিচার আন্তর্জাতিক মানদণ্ড মেনে করা হবে যেন ন্যায় বিচার নিশ্চিত হয়। দিনের ভোট আর যেন কেউ রাতে করার সাহস না পায়, সেজন্যই ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। এর আগে গত ৮ মে ট্রাইব্যুনাল ২ পুনর্গঠন করা হয়। এখানে এসেছি আমার বিগত ১৭ বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা, এটা আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে, আপনাদের কাছে প্রত্যাশা। কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো রকমের সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। তারা কেবলমাত্র আইন এবং আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল। সুতরাং তাদেরকে এই রাস্তার থেকে ভয়ভীতি দেখিয়ে কখনোই সরানো যাবে না, সেই অঙ্গীকার তারা ব্যক্ত করেছে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের সরকারি সিদ্ধান্ত বাতিল না হলে বন্দর অচল হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে নগরীর জামাল খানের একটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগীয় শ্রমিক দলের সভাপতি AM নাজিমুদ্দিন। এতে বক্তারা অভিযোগ করেন, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি এনসিটি সফলভাবে চলে আসলেও সরকার টার্মিনালটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে রাখাইন করিডর তৈরির উদ্যোগও দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। তাই সরকারকে এসব উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান তারা। দাম কমাতে দেশের পোলট্রি খাতের খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে সাভারে BCS লাইভস্টক একাডেমিতে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতাধীন নবনির্মিত ডরমেটরি হোয়াইট হল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপদেষ্টা দেশের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। পরে উপদেষ্টা সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে পরিদর্শন করেন। করোনা প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্প্রতি ভারতে করোনার প্রকোপ বাড়ায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন শতাধিক যাত্রী ভারতে যায়। তাই সতর্কতা অবলম্বনের জন্য ইমিগ্রেশন চেকপোস্ট ভবনের সামনে বসানো হয়েছে হেলথ ডেস্ক। স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রীদের পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরে ইমিগ্রেশন করতে দিচ্ছেন। এছাড়াও মাস্ক পরিধান সহ সামাজিক নিরাপত্তা বজায় রাখতে নির্দেশনাও দেওয়া হচ্ছে যাত্রীদের।
চাঁপাইনবাবগঞ্জে কিশোর ভ্যান চালক শিহাব হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। বিকেলে আসামিদের উপস্থিতিতে জেলা দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমান এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার গোমস্তাপুর উপজেলার ছোট দাঁতপুর গ্রামের আব্দুল হাকিম ও শিবগঞ্জ উপজেলার মোহাম্মদ সুজন আলী। 2020 সালের 31 আগস্ট শিহাব ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এ সময় হাকিম ও সুজন তার ভ্যানটি ভাড়া করে। পথে ভ্যানসহ শিহাবকে আখ খেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শিহাবের বাবা বাদী হয়ে 2 সেপ্টেম্বর গোমস্তাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার শুনানি এবং সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের 36তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের প্রধান প্রফেসর ডাক্তার গোলাম মওদুদ হোসেন আলমগীর পাভেল। এছাড়াও উপস্থিত ছিলেন বিএমএর সভাপতি আফসাউল হাবিব রোজ, সাবেক সভাপতি মাইনুল হাসান সাদিক সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা কলেজ চত্বরে 200 ফলদ ও ঔষধি গাছ রোপণ করেন। প্রায় 2 কোটি টাকার মিটার স্থাপনে অনিয়মের অভিযোগে মাদারীপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অফিসে এই অভিযান পরিচালনা করা হয়। পরে বেশ কয়েকটি ইউনিয়নে স্থাপিত রেইন গেজ মিটার পরিদর্শন করেন তারা। দুদক অফিসের তথ্য মতে কৃষকদের আগাম 3 দিনের আবহাওয়া বার্তা দেওয়ার জন্য মাদারীপুরের 60টি ইউনিয়নে বসানো হয়েছিল একটি করে রেইন গেজ মিটার। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বসানো এই রেইন গেজ মিটার অনেক জায়গা থেকে উধাও হয়ে গেছে, আবার কোথাও নষ্ট হয়ে গেছে সব যন্ত্রপাতি। তদারকির অভাব আর স্থাপনের অনিয়মের কারণে 2 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প কৃষকদের কোনো কাজেই আসেনি। দুর্নীতির অভিযোগ তুলে দোষীদের বিচার দাবি করেছেন প্রান্তিক চাষিরা। এরই প্রেক্ষিতে দুদক মাদারীপুর জেলা কার্যালয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করে। ঝিনাইদহে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী বন্যা খাতুন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সহপাঠীরা। দুপুরে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন পরিকল্পিতভাবে সিএসি 3য় বর্ষের ছাত্রী বন্যাকে হত্যা করা হয়েছে। 4 বছর আগে শৈলকুপা উপজেলার সোহানের সাথে বিয়ে হয় তার। বিয়ের পর থেকে তাদের পারিবারিক কলহ দেখা দেয়। বক্তাদের অভিযোগ ঘটনা ধামাচাপা দিতে সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার পায়তারা করা হচ্ছে। দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা। এদিকে মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মৌলভীবাজারে সড়ক পাকাকরণ ও বালুর মাঠ অপসারণের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। দুপুরে স্থানীয় অক্সিঘাট এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন খলিলপুর ইউনিয়নের হামারকোনা ব্রাহ্মণ বাজার সহ 5টি গ্রামের বিভিন্ন মানুষ। এ সময় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে অক্সিঘাটের এই সড়কটি পাকা না হওয়ায় মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া অক্সিঘাট মাঠে সম্প্রতি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বালুর মাঠ হিসেবে ব্যবহারের পায়তারা করছে প্রভাবশালী একটি মহল। শেখ হাসিনা সহ সকল ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার মধ্যপাড়া গ্রামে জুলাই আন্দোলনে নিহত ছাত্র মোস্তফা জামানের পরিবারের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে সেদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ না হওয়ায় কূটনৈতিক ব্যর্থতা স্বীকার করে নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, কোনো কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে মিটিংয়ের ব্যবস্থা করা যায়নি। এদিকে তেহরান থেকে বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী জানান, তেহরানে বাংলাদেশের দূতাবাসে কর্মরতরা ভয়ঙ্কর হুমকির মধ্যে আছেন।
ইরানে 2000-এরও বেশি বাংলাদেশি বসবাস করছেন, যার মধ্যে তেহরানেই আছে প্রায় 400 বাংলাদেশি। ব্রিফিংয়ে জানানো হয়, এরই মধ্যে সেখানে বাংলাদেশ দূতাবাসে কর্মরতদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাদের মধ্যে 100 জন বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। ইমিডিয়েট পদক্ষেপ হচ্ছে যে তাদেরকে আমরা তেহরান থেকে সরিয়ে যেখানে যত দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে আমরা সেই দূরত্বে তাদের বাসস্থান ভাড়া করে সেখানে আমরা রাখবো। আমরা ওই 100 জনের মতো বাংলাদেশি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তেহরানে আছে তাদেরকে সহ আমাদের দূতাবাসে যত পরিবার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করব। যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সফরটিকে সরকারি সফর হিসেবে আপডেট করা হবে বলে জানানো হয়েছিল, তবে শেষ পর্যন্ত কোনো কারণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সম্ভব হয়নি জানিয়ে এর ব্যর্থতার দায় স্বীকার করে রুহুল আলম সিদ্দিকী বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে মিটিং না হলেও সফরটি সফল হয়েছে। আমরা শেষ পর্যন্ত আমাদের প্রত্যাশা ছিল যে এই বৈঠকটি হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কেন সাক্ষাৎ হয়নি সেটার দায়ভার কার উপরে? নিঃসন্দেহে আমরা যেহেতু এই সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, মধ্যপ্রাচ্যে শান্তি বজায় থাকাটা বাংলাদেশের জন্য ভীষণ জরুরি। যুদ্ধবন্ধে এর মধ্যেই ঢাকার পক্ষ থেকে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। সংবিধানের 70 অনুচ্ছেদ এবং সংসদে 100 নারী আসন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ক্ষমতার ভারসাম্য, প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া সহ আরও কিছু বিষয়ে আগামীকালও আলোচনা চলবে বলে জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। বৈঠকে বিএনপি, এনসিপি সহ বেশিরভাগ দলের প্রতিনিধি উপস্থিত থাকলেও অংশ নেয়নি জামাত। ফাহাদ মোহাম্মদ এবং কায়কোবাদ মাহমুদকে সাথে নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে মঙ্গলবার দ্বিতীয় ধাপের বৈঠকের আয়োজন করে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রথম গঠিত 5 সংস্কার কমিশনের প্রধান। দিনব্যাপী এই বৈঠকে বিএনপি সহ অনেকগুলো দলের প্রতিনিধিরা অংশ নিলেও আলোচনায় দেখা যায়নি জামাতের কাউকেই। আজকে ওনারা উপস্থিত ছিলেন না, কিন্তু আগামীকাল থেকে তারা উপস্থিত থাকবেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে আলী রিয়াজ জানান, সংবিধানের 70 অনুচ্ছেদের পরিবর্তন, সংসদে নারীর আসন সংখ্যার পক্ষে রাজনৈতিক দলগুলো, তবে কিছু বিষয় আরও আলোচনার প্রয়োজন। 70 অনুচ্ছেদের বিদ্যমান বিধান পরিবর্তন করে অর্থ বিল এবং আস্থা ভোটের দলের পক্ষে ভোট দেওয়ার বাধ্যবাধকতা থাকবে, এর বাইরে আর কোনো বিষয়ে থাকবে না। জাতীয় সংসদের যে স্থায়ী কমিটিগুলো আছে সেগুলোর মধ্যে এই 4টি কমিটি সহ জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটিগুলির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলকে প্রদানের ব্যাপারে সকলেই একমত হয়েছেন। জাতীয় সংসদে নারীদের জন্য 100টি আসন স্থায়ীভাবে করার ব্যাপারে একমত হয়েছে সকলের। এর পদ্ধতি এবং প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি, এই আলোচনা অব্যাহত থাকবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, তার দলের ঘোষিত 31 দফার বাইরেও অনেকগুলো বিষয় একমত বিএনপি, তবে কিছু ক্ষেত্রে এখনও রাজনৈতিক দলগুলোর অবস্থানের ভিন্নতা রয়েছে। আমাদের প্রস্তাবের বাইরে বহু প্রস্তাবে আমরা একমত হয়ে গিয়েছি। আলোচনা সেটা ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করলেই দেখবেন, এবং নীতিগতভাবে একমত হয়েছি, আংশিকভাবে অনেকগুলো একমত হয়েছি, জুডিশিয়ারির ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে এবং আরও অন্যান্য ক্ষেত্রে, যেমন নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে বহু জায়গায় আমরা একমত হয়েছি, যেগুলো আমাদের প্রস্তাবের বাইরে ছিল। ব্রিফিংয়ে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান তুলে ধরে। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ক্ষমতার ভারসাম্য তৈরি করবে, এবং সে কারণে 2 কক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্য, যেটা নিয়ে এখনো পুরোপুরি আলোচনা হয়নি, সেই আলোচনাটা সামনে আমাদের করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের এই সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে যে 6টি প্রস্তাব দিয়েছিলেন, সেই 6টি প্রস্তাবের মধ্যে শুধুমাত্র পরবর্তী সংসদের উপর নির্ভর করার যে ইঙ্গিত পাওয়া গেছে বা বক্তব্যের মাধ্যমে, সেটি দ্বারা আমাদের কাছে মনে হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের এই জায়গাটি আসলে আমাদের নিরপেক্ষতার জায়গা থেকে আমাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রতিটি রাজনৈতিক দলই সরকারের অংশীজন, কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব নয়, বরং সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মুকসিমুল আহসান, NTV নিউজ, ঢাকা।
অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং আগামী মাসে জুলাই সনদ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাই কমিশনার সুসান রাইল আজ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা জানান। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সদ্য দায়িত্ব নেওয়া এই হাই কমিশনার ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এই সাক্ষাতে হাই কমিশনার রাইল জানান, ভিসার আবেদন এখন অনলাইনে জমা দেওয়া যাবে। সাক্ষাৎকালে তারা অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, বহু বছর পর জনগণ, বিশেষ করে প্রথমবার ভোটার হওয়া তরুণরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফের্নান্দো ডায়াস ফেরেসের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। নির্বাচিত সরকার থাকলে দুই দেশের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত ও সুবিধাজনক হয় বলে ব্রাজিল রাষ্ট্রদূতের সাথে বৈঠকে জানান বিএনপির এই নেতা। আমির খসরু আরও বলেন, বিএনপি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন চায়, যেখানে জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকবে। জাতীয় স্বার্থে ঐক্যমত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। জাতীয় স্বার্থে যে জায়গাতে আমাদের ঐক্যমত্যের প্রয়োজন সেই জায়গাতে আমরা জোর দিচ্ছি এবং বিশ্বের সংকটে যখন মোকাবেলা করতে হবে আমাদেরকে, সেখানে একটি জাতীয় ঐক্যমত থাকতে হবে। রাজনৈতিক কালচারে আমরা পরিবর্তন, সংস্কৃতি যেটা চাচ্ছি, একে অপরের প্রতি সহনশীলতা এবং অপরের সাথে ভিন্নমত পোষণ করেও তার প্রতি সম্মান জানানো, তার মতামতের প্রতি সম্মান জানানো, এই কালচারটা আমরা আনার চেষ্টা করছি। নৈতিক স্খলনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। এনসিপি যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এই কারণ দর্শাও নোটিশে সরওয়ার তুষারের বিরুদ্ধে উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। পরবর্তী 5 দিনের মধ্যে দলের রাজনৈতিক পর্ষদ ও অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর জবাবে পাঠানোর নির্দেশও দেওয়া হয় নোটিশে। পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সরওয়ার তুষারকে সব ধরনের সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আজও বিক্ষোভ করেছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই বিক্ষোভ করেন তারা। এ সময় সংশোধিত সরকারি চাকুরি অধ্যাদেশ পুরোপুরি বাতিল না হলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা। আইন উপদেষ্টা এই অধ্যাদেশ সংশোধনের কথা বলেছেন, উল্লেখ করে পুরো অধ্যাদেশ বাতিলের দাবি জানান ফোরামের নেতারা। দাবি পূরণে কর্মসূচি অব্যাহত রাখা ও বুধবার প্রতিটি মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে আসার অনুরোধ জানানো হয় সমাবেশ থেকে। কোনো কর্মচারী কর্মসূচিতে যোগ না দিলে বাধ্য করা হবে বলেও জানান ফোরামের নেতারা। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের লাইফ মেম্বারদের সাক্ষাৎকারকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। ড্যাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন সাচিপের সদস্য বরিশাল মেডিকেল হাসপাতালের সাবেক পরিচালক সাইফুল ইসলামকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। তিনি আগে ড্যাবের মেম্বার হলেও পরবর্তীতে সাচিপে যুক্ত হন। আবারও নতুন করে ড্যাবের সদস্য হওয়ার জন্য পিজিতে আসলে উত্তেজনা সৃষ্টি হয়। সাক্ষাৎকারের শেষ দিনে হঠাৎ তার উপস্থিতিতে ক্ষোভের সৃষ্টি হয় ড্যাবের সদস্যদের মাঝে। আওয়ামী লীগের সুবিধাভোগী ডাক্তাররা যাতে নতুন করে এই সংগঠনে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান কমিটির কাছে। ড্যাবের লাইফ মেম্বার বাতিল হওয়াদের যাচাই বাছাইয়ের মাধ্যমে নতুন করে আবারও সংগঠনে যুক্ত হওয়ার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে 13 জুন থেকে 17 জুন পিজির শহীদ আবু সাইদ মিলনায়তনে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ব্যক্তিটি হলো আপনার জনৈক সাইফুল ইসলাম। তর্ক বিতর্কের এক পর্যায়ে ওনার সাথে হয়তো একটুখানি বাকবিতণ্ডা হয় এবং আমাদের এখানে যারা উপস্থিত চিকিৎসক ছিল তারা আমরা শুনেছি তাকে এখানে ভাইবা হতে বিরত করার জন্য ওনাকে এখানে ঢুকতে দেয়নি। ব্যাপারটা হলো এইটা। এখন ওনার কিছু ক্লাসমেট, ওনার কিছু অনুসারী হয়তো এখানে আছে যারা এটা নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে।
অডিটরদের ব্যর্থতায় দেশ থেকে 17 বিলিয়ন মার্কিন ডলার বা 2 লাখ কোটি টাকা পাচার সহজ হয়েছে বলে দাবি করেছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ। সকালে রাজধানী পল্টনে ইআরএফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন প্রতিষ্ঠানটির সভাপতি মেহতাবউদ্দিন আহমেদ। তিনি বলেন, নিরীক্ষা দুর্বলতার সুযোগে ব্যাংক, আর্থিক খাত ও পুঁজিবাজার থেকে অর্থ হাতিয়ে নেওয়া সহজ হচ্ছে। মানসম্মত নিরীক্ষা হলে খেলাপি ঋণ 4 লাখ কোটি টাকা ছাড়িয়ে যেত না। প্রতিষ্ঠানটির নেতারা জানান, দেশে অডিট প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 3,000, যেখানে নেপালে তা 9,000 এবং পাকিস্তানে 10,000-এরও বেশি অডিট প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে। এ অবস্থায় কোম্পানি আইনে যেসব প্রতিষ্ঠানে সিএ এবং সিএমএ প্রতিষ্ঠান অডিট করে না, তাদেরও নিরীক্ষার সুযোগ দেওয়ার দাবি করে আইসিএমএবি। যেটা আইনগতভাবে তাদেরকে বলা হয়েছে ওটা সে করবে। এর বাইরে যেসব জায়গা আছে সেই জায়গায় আমরা আইসিএমএবি মেম্বারদেরকে প্র্যাকটিস করার সুযোগ দিতে হবে, সেটাই আমাদের একটা চাওয়া। এটা এফআরসি বিধিমালার 1-এর গতে অলরেডি বলে দেওয়া আছে। আমরা কিন্তু নতুন করে কিছু আমরা কিন্তু সরকারের কাছে চাচ্ছি না। ভাই, আমাদের একটা দেশে আইন আছে, এফআরসি হচ্ছে কাস্টোডিয়ান অফ দিস অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস অ্যান্ড অডিট প্র্যাকটিসেস। সে একটা জিনিস বলে দিছে, সেটা অন্য ইনস্টিটিউটগুলো মানছে না, সেটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হইতে পারে না। 2025-26 অর্থ বছরে ওয়াশ খাতে বরাদ্দ কমানোর কারণে বাংলাদেশের এসডিজি অগ্রগতি ও নাগরিকদের পানি এবং স্যানিটেশন অধিকার হুমকির মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। আজ রাজধানীতে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি ও ওয়াটার এইডের যৌথ বিশ্লেষণ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। জানানো হয়, ওয়াশ বরাদ্দ ধারাবাহিকভাবে কমছে। 2022-23 অর্থ বছরে সর্বোচ্চ 182.28 বিলিয়ন থেকে কমে প্রস্তাবিত 2025-26 অর্থ বছরে দাঁড়িয়েছে 109.1 বিলিয়ন ডলারে। জাতীয় বাজেটে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে বরাদ্দ কমানোয় উদ্বেগ জানানো হয়। এ সময় পিপিআরসি চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান ওয়াশ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বৈষম্যহীন বাজেটের আহ্বান জানান। সম্পদের স্বল্পতা ইত্যাদি আছে, কিন্তু ওয়াশের মতো একটা গুরুত্বপূর্ণ খাতে এই যে নিম্নমুখী অ্যালোকেশনের যে প্রবণতা এবং এটা অব্যাহত আছে, সেটা আমাদের জন্য অত্যন্ত একটা উদ্বেগের বিষয়। সিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারি ফাইনালে উঠেছেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। বাছাইয়ে 667 পয়েন্ট পাওয়া আলিফ তার পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন এলিমিনেশন রাউন্ডে। আলিফ এতটাই দারুণ খেলেছেন যে রিকার্ভে পুরুষ বিভাগের একক ইভেন্টে ফাইনালে উঠে গেছেন। আগামী 20 জুন ফাইনালে স্বর্ণপদকের লড়াইয়ে আলিফের প্রতিদ্বন্দ্বী জাপানে মিয়াতা গাকুতো। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে চীনা তাইপেতে অনুষ্ঠিত এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপের ছেলেদের অনূর্ধ্ব 21 রিকার্ভ ইভেন্টে ফাইনালে ওঠেন আলিফ। আলিফ সফল হলেও ব্যর্থ হয়েছেন অলিম্পিয়ান সাগর ইসলাম।